তোর বোন ফাটাফাটি রান্না করে রে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীর পরক করল কৃতিক। তারপরে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি, উনি ঠিকই বলেছেন। আমি ওনার আপন কিংবা সৎ কোনোটাই বনি নই। আমার নাম অরোরা শেখ। কৃতিকের কথায় সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানালো, আমি শাহর আহমেদ, কিন্তু বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোম টাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবণতা বানভাসী হলো অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সবকিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকানো ইচ্ছা খানিকটা পর্দা খুলে দেওয়ায় দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার আমার অনেক দিনের স্বপ্ন। তাই? কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে? আর কার সাথে যাবে? আ অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কৃতিক। কয়েক কদম এগিয়ে গিয়ে ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বাঙালি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবে না। আই ওয়ার্ন ইউ। ওরও শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে এলো। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু টাইম লাগলো। কৃতিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে। তবে ওরও চুপ মেরে যাবার মেয়ে নয়। কৃতিকের সূক্ষ্ম অপমানের জবাবে ওরও পাল্টা তীর ছুঁড়তেই বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার উপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস, এতটুকু বলারই ফুরসত পেল ওরু। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কৃতিক। ইটস রং জেকে। কি বলছিস সেটা? কৃতিকের কাণ্ডে সার হকচকিয়ে উঠে কিছু বলতে যাবে তার আগেই ওকে হাতের ইশারায় থামিয়ে দিল কৃতিক। দাঁতে দাঁত পিষে ফেলে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না শায়র। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করলো মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে, আর ওই তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। শায়দ একদিনেই বুঝে গিয়েছে কৃতিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না সায়ন আছে, সায়ন আছে না রাত বিরাতে হুট করে জেকে রেগে গেলে তখন কি হবে? সায়র ভাবতে ভাবতেই শটান বসে পড়ল। কৃতিক এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। ভয় নিজের জামা নিজেই শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটোতে পানি ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই তোর ফাকিং তেজ দেখাতে আসবে না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ডেড। ক্ষিপ্ততা সুস্পষ্ট ওর দুই চোখে, সেই সাথে মুখের কথাগুলো চটে ঘাতের মতো শক্তিশালী। তবুও কত নির্বিঘ্নে কথাগুলো বলে। রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কৃতিক। কৃতিক চলে যেতেই ওর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামতে বারবার চোখ মুছছে ওর। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গেছে। সাহেব এগিয়ে গিয়ে নিজের রুমালটা ওরুর দিকে এগিয়ে দিল। মুখটা মুছে না অরু। ওরও নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলায় ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নি ও। কিন্তু কেন ওকে দুই চোখে দেখতে পারে না, কেন ওর উপরে সব সময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারে না ওরু। এদিকে সায়ন নিজেও কৃতিকের কাণ্ডে বিরক্ত। কেন এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখনো কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে, আর একবার রেগে গেলে তো কথাই নেই। এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভবই নয়। এত রাগচট্ট স্বভাব নিয়ে কৃতিক যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। কিন্তু অরু তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে
এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য। আনমনেই বলে ওঠে সায়ন। সন্ধ্যায় কৃতিককে বিদায় জানিয়ে চলে যায় সায়ন। আজ রবিবার ছিল বলেই এসেছিল। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে এলিসা, সায়ন নয়তো অর্ণব কেউ না কেউ কৃতিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেশনে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কৃতিকের কোনো খোঁজ মেলে না। না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। আরেকটা অস্বাভাবিক লাইফস্টাইল বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকতে দম বন্ধ হয়ে মারা যাবে নিশ্চয়ই। প্রয়োজনের বাইরে গিয়েও শুধু একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কৃতিক সায়রকে এগিয়ে দিতেই গেটের কাছে এলো। সায়র গাড়িতে উঠতে উঠতেই বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না। বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে মারতে না চাইলে বলিস। আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখবো ওকে। তবু ওকে টর্চার করিস না বন্ধু, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল গিলে একটা তীর্যক আর রহস্যময় হাসি দিয়ে কৃতিক বলে, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? কিছু বললি? নাথিং, তুই যা। আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে 3 জন মিলে আমাকে জানানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদ খোলা বিএমডাব্লিউতে নিয়ে উল্টো পথে যেতে যেতেই পেছনে না ঘুরে হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যা থেকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারিদিকে খুঁজতে শুরু করে অরুকে, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখলো অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে। হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার উপরে চিবুক। কাজ ঠেলে বারান্দায় পা রাখতেই হুহু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কি করে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে আছে। ঠিক আছিস বোন? দুপুরে খেয়েছিস? অনুর উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, মা আইসিইউতে আছে রে ওরু। এখন গেলেও কাছে যেতে পারবি না, তার সে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? না রে, কৃতিক ভাইয়া আগে ভাগে কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলাচ্ছে। আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দু বোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল। তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পরে কতগুলো প্যাকেট নিয়ে ভিতরে আসে অনু। অরু কৌতূহল নিয়ে শুধায়, এগুলো কি আপা? মনে তো হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া অনুর পেট গুড়গুড়িয়ে ওঠে। কি বলিস আপা, তুই অর্ডার করেছিস? অনু এদিকে ওদিকে না বোধক মাথা নাড়ায়। তাহলে অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কৃতিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কৃতিকের রুমে নক করে ঢুকলো। দরজাটা খোলাই ছিল। কৃতিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্ত হয়েই গলায় বলল, ইয়ে মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কৃতিক সজোরে এদিকে ওদিকে মাথা নাড়ায়, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। ইয়ে অনু, পিছুটা কি কৃতিক? অনু ফিরে তাকায়। আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। উপর থেকে অরুকে ডেকে বলল, খাওরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরু আর অপেক্ষা করলো না। সারাদিনের অভুক্ত পেটটাকে আশকাতাটা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কৃতিক আবারও নিজের কাছে মন দিল। সান ফ্রান্সিসকো থেকে মাইল 30 দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহে বড় জোর 2-1টি বার রোদের মুখ দেখা যায়। বাকিটা সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশায় ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপরে হাড় কাঁপানো ঠান্ডা তো আছে। ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীতল ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যস্ত জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়?
গত দুদিন ধরেই এইভাবে কাটাচ্ছে ওরও। খাওয়া দাওয়া আর ঘুমানো। আপাও সকাল হতে না হতেই হসপিটালে ছোটে। কৃতিক বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় সেই ধারণাটুকু পর্যন্ত নেই অরুণ। তাছাড়া এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখা দেখি না হওয়াটাই ভালো। এক কথায় গুন্ডা লোক। রুমের মধ্যে এদিকে ওদিকে পায়চারি করছে ওর। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতোই মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত দুদিনে ওর তো ভুলেই গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু এইমাত্র কয়েকদিনের দূরত্বে কিভাবে আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই? ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়? তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনা সংযোগ করলো ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলের অযত্নে পড়ে থাকা মুঠোফোনটির দিকে, যেটা গত দুদিন ধরে বন্ধই পড়ে আছে। ওরও এগিয়ে গিয়ে মোবাইলটা হাতে তুলে নিল। মনে মনে ভাবলো এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর কাছে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? ওর পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপরে ভাবতে ভাবতে আনমনি বলে, আমাকে ধাপে ধাপে এগুতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটিতে হায়ার স্টাডির জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবে লজ্জায় নিজের মুখে দু হাত চেপে মুচকি হাসে ওরও। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তদের মতো চোখ জোড়া বড় করে ওর বলল, আইডিয়া! এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ, থাকবেই। শুধু খুঁজে বের করতে হবে। নিজেকে নিজে আশ্বস্ত দিল ও। তারপরে আর দেরি করলো না, তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিতির নাম্বার টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখিয়ালে ওরু এক প্রকার নাচতে নাচতেই নিচে নেমে এলো। তবে সেই সিঁড়িটা বেরোতেই ওর পায়ে ওদম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গিয়ে থমথমে দৃষ্টি ধারণ করলো। অন্ধকার হলরুমে কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের উপরে দুপা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতিক। ওর মনে মনে বিরক্ত হলো। এত বড় হয়েও সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য! অফিস টফিস নেই নাকি? আবার হতেও পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকার মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথায় নিজেই ঠোঁট টিপে হেসে ওঠে ওরু। সঙ্গে সঙ্গে মনিটরের গেমটা পজ করে যায়। কৃতিক ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর বলে, হোয়াট হ্যাপেন? এইভাবে আসছিস কেন? আমি বয়সে তোর থেকে ঠিক কত বছর বড় তুই জানিস? অরুর হাসি থেমে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ। কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই চলছে না ওই রুমে। জানালা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কৃতিকের রাগিয়া আওয়াজ বেশ ভয়ঙ্কর ঠেকলো অরুর কানে। আর এই মুহূর্তে কৃতিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপরে যা থাকে সেখানে গিয়ে পৌঁছেছে। ওর এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে নির্নিয়ে আওয়াজ করল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনাদের কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে? তার মানে কোম্পানিটা আপনার নামে। আর কালকে ওই ভাইয়াটা আপনাকেই ডাকছিল জায়ান্ট কীর্তিকে ছোট করে জেকে। আঙুল দাঁড়িয়ে দাঁড়িয়ে অরুর করা বিশ্লেষণ কৃতিক শুনছে কি শুনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম আসবে না। তোর হাসিটা বিশ্রী লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না ওখানে আমি বসি। তুই চাইলে অবশ্য বসতে পারিস। ওরও মনে মনে ভরকায়। কি বলে এই লোক? আমি কেবল কলেজ পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেজ নিয়েও ঠাট্টা করতে পারে? অদ্ভুত। ওরও আর ঘাটায় না কৃতিকে। বেশি ঘাটালে হুট করে কি না কি অপমান করে বসে তারই ওটা নেই। তাই ওরও কথা ঘোরায় নেয়, বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে, তাই যা করার এই অবস্থাতেই করে যা।
হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলেছে মানে সে কথা এক চুলও নড়বে না। তাই অন্ধকারে হাতড়ি ল্যান্ডফোনের সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানা মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধানে নাম্বারটা টুকে কল করলো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে। তিথি বাংলাদেশে তখন রাত 10টা কি 11টা, তবুও কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাতেছে তিথি। তিথি, আমি আরও বলছি, কেমন আছিস? তিথি চমকায়। একে তো বিদেশি নাম্বার, তার উপরে দেশে থাকতেই সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অরু। এখন হুট করেই আবার কেন কল দিল? তিথি কিছু বলবে তার আগে অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে? তিথি ওপাশ থেকে কি বললো সেটা শোনা না গেলেও আপাতত মনিটরে এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা উঠেছে গেম ওভার। কেন যেন হুট করে পুপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই কি ড্রাঙ্ক? এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি বলেছি। তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপকে কেন কোনো কালেই গুরুত্ব দিসনি তুই। উল্টো সবসময় আমাকে আর নীল উল্টো সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, ওটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফর তোর ইনফরমেশন কালেক্ট করা কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে এসেছিস যেন তুই পারফেক্ট। তুই কীর্তিপুঞ্জের মালকিন, আর আমরা কি লেম? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আরে তুই তো আসলেই কচুরিপানা রে। আমার মাথা ঠিক আছে নেই সেটা জিজ্ঞেস করার তুই কে রে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই অত বড় বাড়ির মেয়ে, পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলির বিজনেস তোদের। মাই গড! কিন্তু তুই তো আসলেই বাড়ির কেউ নোস, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়িতে একমাত্র ছেলে জায়ান কীর্তিন। তোদের তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কীর্তিন চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নিচ। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করিস? তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তাই নখের যোগ্যতা রাখিস না আরু। তাই তোর ভালোর জন্য বলছি তাই তোর ভালোর জন্যই বলছি, ওনার বউ হওয়ার যে দিব্যার স্বপ্নটা দেখছিস না, সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যান্ডার্ডের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। ওরও চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজ এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল তিক্ততায় পূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলরুমে অরুর ফোপানির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরও একবার তিথিকে অনুরোধ করলো, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনো দিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিকিউরাস! ওপাশ থেকে এতটুকুই শোনা গেল। তারপরে শুধু কল কেটে যাওয়ার পিকপিক আওয়াজ হলো। অরুর কি হলো কে জানে। আশেপাশে কে আছে কে নেই কোনো কিছুর তোয়াক্কা না করেই কল কাটতেই হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেও হজম করতে পারেনি ও। আধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দু হাত মেঝেতে রেখে তাতে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে ওরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকে দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিনিঝিনি শব্দ করছে। পায়ে আটকানো থাকা নূপুর জোড়াগুলো। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রুপাঞ্জেল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি তো এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতোই নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি নিয়েই সেই বরফ গলানো দুষ্কর।
এই যেমন অরুর কান্নাকাটির পাশে ডিভানে বসে থাকা কৃতিকের হৃদয়ে ছুঁতে পারল না। ও হুট করেই একটা অদ্ভুত কাজ করে বসল, নিজের জায়গা থেকে উঠে এসে অরুর হাতে হ্যাচকা টান মেরে ওকে জোর দিয়ে দাঁড় করিয়ে নিল। তারপর ওই হাত ধরেই টানতে টানতে দরজার বাইরে বের করে দিল। বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগেই দরজাটা শব্দ করে ধাপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপরে ভিতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজের টুকরোটা তুলে হাতে মুষ্টিবদ্ধ করে পকেট হাতড়েই ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে, এর A to Z সব ইনফরমেশন আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই ওর, তার উপরে ওর পরনে কোনো শীতল কাপড়ও নেই। এক কথায় যান যায় যায় অবস্থা। ওর একটু সময় নিজের কান্নাকাটি থামালো, তারপর দু হাতে সজোরে দরজায় ধাক্কা লাগালো। কৃতিক বয়সে অরুর থেকে অনেক বড়, তারপর সম্পর্কটা এতটাও সহজ নয় ওদের, তাই কখনোই কৃতিকে কিছু বলেনি, ডাকেনি ওর। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা নিয়েই ডাকতে শুরু করলো ও। ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি ভাইয়া। ওপাশ থেকে কোনো রূপ প্রতিক্রিয়া এলো না। এভাবে ঠিক কতক্ষণ ডেকেছে মন নেই ওর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনেই ক্লান্ত হয়ে বসে পড়ে, ঠান্ডায় নীল হয়ে যাওয়া অসহায় ওর। হাইওয়ে ধারে এগোলে রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডসের বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব, তার চেয়ে নীরব এই স্টেটটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বৃদ্ধ বৃদ্ধা, নয়তো কৃতিকের মতো একঘেয়ে। মধ্য কথা, যারা কোলাহল মুক্ত নিরবচ্ছিন্ন জীবন পছন্দ করে তারাই এই স্টেটে থাকে, নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারা দিন কাটিয়ে দেওয়ার মতো অযথা সময় কারোরই নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো ছাদ গোল টেবিলে বসে একটু একটু কফিতে সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্রই একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিষ্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বাঁ হাত দিয়ে দেয়াশলাইটা জ্বালানোর চেষ্টায় আছে ও। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি শার্ট পরিহিত একটা ব্রাউন স্ক্রিন টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউ। প্রথমে মাথা তুলে একবার চাইল, একদম হুট করে চোখে চোখ পড়ল, অতপর হারিয়ে গেল। মেয়েটি সাদা ফটফটে চামড়ার নয়, বরং দুধে হালকা রঙের মায়ায় ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে ওর। ডাগর ডাগর চোখে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, চোখের নিচে শুষ্ক ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সমিল। প্রচণ্ড ঠান্ডায় ক্যাফেটেরিয়ার মানুষের যখন দিনাপিতাত করার দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ের কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হাওয়ার ওর চোখের কোণে জল এসে গিয়েছে। তারও মনে হচ্ছে এটা শীত নয়, বসন্ত। এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্ততা হয়ে গেল, হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়, ও তৎক্ষণাৎ গুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে এক চিলতে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারদের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারোর সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগেই অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলছে। ভারী শরীরের গুন্ডা মতো একটা সাদা চামড়ার লোক, দেখে মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটি ভীষণ চটে গিয়েছে অনুর উপরে, অযথা ইংরেজিতে গালাগালি করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওই শিফটমেট ডেইজি ছাড়া কর্তৃপক্ষের কেউ নেই। তার উপরে অনু 2 দিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামাল দেবে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে।
আকস্মাৎ ঘটনায় চোখজোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়ায় গরম বিশদ কোনো কিছুই অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খুলে অনু। দেখতে পায় একটু আগের সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহুতে আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়ল? হায় হায়। অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগেই লোকটা ওর দিকে এক রাশ মায়া চোখে তাকিয়ে বলল, আর ইউ ওকে? রিমঝিম বৃষ্টি আর বাজ পড়ার ভয়ঙ্কর শব্দ কানে আসতেই ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাকব্রাশ করতেই উঠে বসলো ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন ওরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছিল টেরও পায়নি ওরু। কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কৃতিক। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা করল না, ছুটে গিয়ে দরজা খুলে দিল কৃতিক। দরজার সামনেই 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে ওর। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। সেই সাথে জোর তালের নিঃশ্বাস ফেলছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্যাকাশে নীলবর্ণ ধারণ করেছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়েলে দীর্ঘশ্বাস ত্যাগ করল কৃতিক। তারপর আলগোছে বাচ্চাদের মতো করে নেতিয়ে পড়া অরুকে 2 হাতে তুলে নিয়ে ছিল নিজের কোলে। ও শরীর স্পর্শ করতেই চমকে ওঠে কৃতিক। বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি করে দরজা খুলে কি হতো কে জানে। একটানা 7 দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারাবেলা বাইরে থাকার পাট চুকালো ওর। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিন থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়েস হয়ে যায়, কিন্তু রাত হলেই যেন কাশির 14 গোষ্ঠী এসে ঘুম হারাম করে দেয়। সাধে কি আর ওরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। ওরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করে ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানলার কাজ টেনে দিল ওরু। মনে মনেই ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আরও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বারস্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানলার মুখোমুখি। প্রকৃতির আবহমান উথাল পাথাল দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে অষ্টদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙ্গুল দিয়ে দরজায় টকটক শব্দ তুলে কড়া নাড়ে অষ্টাদশীয় মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। ওরও পিছনে ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে সব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের উপরে নেভি ব্লু কোট আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অদ্ভুত মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম 2 দিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত 1 সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক। ওরা জানে না কৃতিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ ওর চোখে কৃতিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়াতে ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না ওরু। আর না কৃতিকের কাছেই এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জাত দৌড়ু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলেই মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে ওর। দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল ওরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞেস দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রহ তাকিয়ে রইল কৃতিক। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করলো, তারপরে বোধ হয় জিজ্ঞেস করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত ওরু কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন, ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘর? হ্যাঁ ওটাই, তুই আমার প্রতি অবসেটস
অর্ণব, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্ম পাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না আলিসা। তার আগেই ফোনের উপর থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব।